আব্বার মৃত্যুর পর আম্মা প্রেমে পড়লো। কি সে ভীষণ প্রেম আমার! এই আম্মার সাথে আমার আগের সংসারিক আম্মার কোনোই মিলই পাই না। আব্বার মৃত্যুর পর আম্মা এমন ভাবে বদলে গেল যেন আম্মার কোনো বাচ্চা কাচ্চাই নাই। আম্মা এমন ভাবে বদলে গেল যেন আম্মা অবিবাহিত অষ্টাদশী। আম্মা সারাদিন রূপচর্চায় ব্যস্ত থাকতো, যেমনটা ব্যস্ত থাকতো আমাদের বড় বোন রীতা আপা। আব্বা বাজারে গেলে কমপক্ষে 4 বার হলেও ফোন করে বলতো, আব্বা আমার জন্য কাঁচা হলুদ আইনো। একটু পর আবারও ফোন দিত, আব্বা শুনছো আমার জন্য কাঁচা হলুদ আইনো, মনে করে আইনো। কিন্তু বাজারে হট্টগোলের ভিতরে আব্বা ঠিকই বুঝে নিত তার ইন্টার পড়ুয়ার মেয়ের কাঁচা হলুদ লাগবে। আব্বা মনে করে ঠিকই নিয়ে আসতো। ছোট্ট একটা পাটায় হলুদ বাড়তো, চন্দন বাড়তো, সেগুলো মুখে দিয়ে পুকুর পাড়ে আমাদেরকে নিয়ে যেত। আপার অন্যায় মুখ লুকিয়ে আমরা পুকুর পাড়ে যেতাম। আমরা 4 ভাই। রিফাত ছিল একদম ছোট, কিন্তু খুব পাকনা পাকনা কথা, দাঁতগুলো সব পোকে খেয়ে ফেলেছিল। তোতলাতে বলতো, রীতা আপা তোমার বিয়েতে না মেহেন্দি কিন্তু আমি উঠামো। একটা পাতা উঠাতে পারতো না পারতো, তাইতে বলতো, রীতা আপা তোমার বিয়াতে কিন্তু মেহেন্দি অনেক লাল হইব, দেখো আমার হাত দুইটা লাল হইছে। আপা তখন বলতো, তোদেরকে এনে আমি আরো ভেজালে পড়ছি, তোরা আমার মাথাটা শেষ করে ফেলি। বাবা বাজার করে আনতো আর মা রান্না করতো। শুক্রবারে ছুটির দিন সাদা কালো টিভিতে মায়ের কষ্টের ছবি দেখে অঝরে কান্না করতাম। কে জানতো আমাদের জীবনটাও এই সিনেমার মতো হতে চলেছে। হঠাৎ করে এক রাত্রে বাবা হার্ট অ্যাটাক করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। মাসখানেক পরে মা শোক ভুলে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, সংসার নিয়ে না। আমরা এটা সবাই অনুভব করছিলাম, কিন্তু মুখ ফুটে বলতে পারছিলাম না। কিছুদিন পরে রিফাদের পাতলা পায়খানা হলো। মা রিফাদের কোনো যত্নই করছিল না, রীতা আপা রিফাদের যত্ন করছিল। হঠাৎ করে আকাশ কালো হয়ে ঝড় নেমে আসলো। তীব্র রোদ দেখে অভ্যস্ত আমরা, মনে হচ্ছিল এই মেঘ যেন কখনোই কাটবে না। রাতুল গিয়েছিল বাজারে স্যালাইন আনতে, রাতুলও ঝড়ের কবলে পড়ে। এর মধ্যে এত ঝড় বইতেছিল মার আঁচলের নিচে আমি লুকাচ্ছিলাম। লাকড়ির ঘরের চালটা উড়ে যায়। রাতুলকে দেখতে পাই জুনায়েদ ভাই বাজারে। কিরে ঝড়ের মধ্যে তুই? রিফাদের পেট নামছে, তাই স্যালাইন নিতে আয় তোর বাড়িতে দিয়ে আসি। জুনায়েদ ভাই ঝড়ের মধ্যে রিফাতকে বাড়িতে দিয়ে যায়। তখন মাকে বলে, কি ব্যাপার, রিফাতকে পাঠাইছেন যে স্যালাইন আনতে? মা জুনায়েদ ভাইকে বলল, ছোট পোলাটার পেট নামছে। জুনায়েদ ভাই বলল, কিছু লাগলে আমাকে বললেন। মা যেন হাত ছেড়ে বাঁচলো। ওই দিন আমরা জুনায়েদ ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ ছিলাম। এরপর থেকে জুনায়েদ ভাই আমাদের বাড়িতে আসা যাওয়া বাড়িয়ে দিয়েছে। জুনায়েদ ভাইয়ের বয়স কত হবে, 35 কিংবা একটু বেশি। মাথার 4 ভাগের 1 ভাগ চুল নাই, সবসময় ক্যাপ দিয়ে রাখে মাথায়। জুনায়েদ ভাই কিছুদিন আগে বিয়ে করেছে, তার বউ গর্ভবতী। রীতাপা স্যালাইন গুলিয়ে রিফাতকে খাইয়ে দিচ্ছিল। আমি তাকিয়েছিলাম জুনায়েদ ভাইয়ের দিকে, কেন জানি ছোট মনে সেদিন কু ডেকেছি। কি যেন একটা ভাব দেখেছিলাম তার চোখে। জুনায়েদ ভাই বাড়িতে আসলে আমি দৌড়ে জুনায়েদ ভাইকে আজকাল আমার খুব অসহ্য লাগতো, একদমই সহ্য করতে পারতাম না। উনি আসলেই আমি দৌড় দিয়ে বাইরে পালিয়ে যেতাম। জুনায়েদ ভাই অধিকাংশ সময় কাটাতো আমাদের বাড়িতে। জুনায়েদ ভাই বাড়িতে আসলে আমার দম বন্ধ হয়ে আসে, অস্থির লাগে। আব্বা মারা গিয়েছে 5 মাস হলো, সংসারের অবস্থা আগের মতো নাই। অথচ আব্বা সারাদিন দোকানে থাকতেন, দুপুরবেলা এসে ভাত খেতেন। আর এখন দুপুরবেলাটা একদম সুমসাম লাগে, মনে হতো দুপুরবেলাটা যদি পৃথিবী থেকে উধাও হয়ে যেত। আমি তখন ক্লাস 8-এ পড়ি, রাতুল তখন ক্লাস 6-এ পড়ে। টিফিন আওয়ারে দুপুরে রাতুল আর আমি এসে বাড়িতে ভাত খাই। কাঠফাটা রোদে জমি ফেটে চৌচির, আমরা গান গাইতে গাইতে কাঠফাটা রোদে জমি ফেটে চৌচির, আল্লাহ মেঘ দে পানি দে, এই গান গাইতে গাইতে আমি আর রাতুল এসে উঠানে দাঁড়িয়ে দেখি আম্মা সুন্দর করে বাটা মেহেদি হাতে দিচ্ছে। জুনায়েদ ভাই গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রাতুল জিজ্ঞাসা করলো, মৃদুলাপা জুনায়েদ ভাই বাড়িতে কি করে? আমি রাগে ফেটে ফুসফুস করে ঘরের ভিতরে যে জোরে স্কুল ব্যাগটা ছুঁড়ে ফেললাম খাটের উপরে। স্কুল ব্যাগটা জোরে রাখতেই দেখলাম খাটে ধপ করে শব্দ হলো। দেখলাম আমার রাগের আমার কাছে কোনো মূল্য নেই। দরজাটা জোরে ধিম করে লাগিয়ে দিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ শুয়েছিলাম অনুমান করতে পারছি না। রাতুল দরজায় থাপড়াতে থাপড়াতে বলতেছিল, মৃদুলাপা কয়টা ভাত দিয়ে যাও। আমি রাগে গজগজ করে বললাম, মৃদুলাপা রীতাপা বলে ডাকবি না, তোর মা নাই? তোর মা কি মরছে? তোর মাকে বল যে ভাত দিতে। রাতুল দরজায় লাথি দিয়ে দৌড় দিয়ে চলে গেল। রাতুল এসে দেখলো আম্মা সিঁড়িতে নাই, ঘরের ভিতর থেকে বলতেছে, টেবিলে ভাত ঢাকা আছে, সেখান থেকে খেয়ে রাতুল স্কুলে যায়। ঢাকনাটা খুলেই দেখে রাতুল ঢেকে রাখা ভাত না, সাদা একটা বিরিয়ানির বক্স। বিরিয়ানির গ্রানে ম ম করছে। রাতুল আবারও আম্মার দিকে তাকালো। 2 প্যাকেট আছে বিরিয়ানি, তুই আর রিফাত একটা খাইয়া ল, আর মৃদুল আর রীতা আর 1 প্যাকেট খাইবো নি। তুমি খাইছো আম্মা? আম্মা খাটের উপরে 2 পা লম্বা করে দিয়ে পানের বাটাটা কাছে নিয়ে ছোট করে নিয়ে বলল, খাইছি। রাতুল ঠিকই দেখেছিল। লজ্জা আভাস, ঠোঁটের কোণায় হাসি। মার এই অষ্টদশী লাজ রাতুলের ভিতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছিল। বিরিয়ানি কে আনছে গো আম্মা? নিমিষে আমার লাজুক চেহারা অঙ্গারে পরিণত হলো। বেশি পাকনামি করবি না, বিরিয়ানি আছে খাইয়া ল। তোর বাপ যে মইরা গেল, কেমনে তোকে খাওয়াই, কেমনে চলি, কেউ কি একবারও খোঁজ লয়? কেরে আম্মা, গত মাসে ছোট চাচা আমেরিকাতে 30,000 টাকা দিল না? তাহলে তো চাচারাই খোঁজ লয়। কয়টা টাকা দিয়ে সংসার চলে না রে বাবা? তোকে তো আছে এক আমেরিকার গরম। আম্মা কে রে এসেছিল জুনায়েদ ভাই বাড়িতে? আম্মা কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলা রীতা আপা ছাদে বড়ই শুকা দিল। আমাদের ছাদ থেকে বাইরের জমিগুলো খুব স্পষ্ট দেখা যায়। সকালবেলা দেখলাম স্কুল যাওয়ার আগে মা আতপ চাল ঝাড়ছে। ভাবলাম মা বুঝে এই তো সংসারে ফিরে এসেছে। মনের ভিতরে একটা তৃপ্তি কাজ করছিল। তবে হাফছাড়ে বাচ্চাটা
কথাটা কয়েক মুহূর্তের জন্য ছিল। আফসার গেটের সামনে দাঁড়ালেই সব ছাত্রছাত্রীর কানে চলে যায়, সবাই তাকে আগুনের মতো ভয় পায়। ক্লাসে এসে স্যার যাকে যেটা প্রশ্ন করবে সে যদি কোনোভাবেই উত্তর দিতে না পারে তাহলে তার হাতে তো বেতের বাড়ি পড়বে নিশ্চিত। স্যার আমার টেবিলের সামনে এসে বলল, কিরে রাতুল, তোর মা নানা বাড়ি গেল কেন? স্যারের কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। মাকে তো দেখে আসলাম আতপ চাল ঝাড়ছিল, তাহলে নানা বাড়ি গেল কিভাবে? আমি বারবার মনে করার চেষ্টা করছিলাম নানা বাড়ি যাওয়ার আগে তো মা বলে যাওয়ার কথা। আমি বারবার ভাবছিলাম আম্মা কি রাত্রে বলেছিল যে নানা বাড়ি যাবে, কই মনে পড়ছে না তো। আম্মা যদি নানা বাড়ি যাবে বলতো তাহলে তো মৃদুল আপা রীতা আপা একবার হলেও বলতো। স্যার তখন আরো বলল, সিএনজিতে তোর মামাকেও দেখলাম পাশে। স্যার মুখে কথাটা শুনে আমি যেন আরো আকাশ থেকে পড়লাম। মামা কখন আসলো আর আম্মা বা নানা বাড়ি গেল কেন? আমি কিভাবে বলি আমার আম্মা তো প্রেমে পড়েছে, এটা যদি দুই কান হয়ে যায় তাহলে মান সম্মান থাকবে। বাহার স্যার আমার কথার আর প্রশ্নের উত্তরে রইল না, ক্লাস নিয়মিত শুরু করে দিল। পিছন থেকে আমার ক্লাসের একটা বন্ধু খোঁচা দিয়ে বলল, দোষ আজকে ক্লাসের পর মাঠে থাকিস রে, খেলবো। কিন্তু রাতুলের মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছিল, আম্মা তাহলে কোথায় গেল আর কোথায় বান যাবে আর মামা কেন আসছিল? এর মধ্যে ক্লাসটা শেষ হয়ে যায়। যাওয়ার পথে রাতুল আব্বার কবরে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিল। ওকে কোনো বন্ধুরাই কোনোভাবে সরাতে পারছিল না, ওর বন্ধুরা কোনোভাবে কবর থেকে ওকে সরাতে পারছিল না। রাতুল ক্লাস 6-এ পড়লো, ওর জ্ঞান বুদ্ধি ছিল একজন যুবকের মতো। ও যেন বুঝাতে পারছিল না আম্মা তাদেরকে ছেড়ে কিভাবে চলে যাচ্ছে। অনেকে তাকে ওখান থেকে ওর বন্ধুরা ফেরানোর চেষ্টা করছে, কিন্তু রাতুল কাঁদতে কাঁদতে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। আমাকে আর আমার বোন রিতাকে বাড়িতে যে খবর দেয়, আমরা এসে দেখি রাতুলের সাদা শার্টটা পিঁপড়াদের জড়িয়ে গিয়েছে, আব্বার কবরে রাতুল জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাই রিফাত ক্লাস 1-এ পড়তো। আব্বা মারা যাওয়ার পর রিফাত আর কোনো স্কুলে যায় না, আর আম্মারও এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই। আমার মার প্রেমে ঢাল হিসাবে রিফাতকে রেখেছিল। রাতুলকে কবর থেকে উঠানোর সময় খেয়াল করে দেখলাম আব্বার কবরের এক পাশের মাটি সরে গিয়েছে। ছোট চাচাকে জানাতে হবে যে আব্বার কবরে মাটি সরে গিয়েছে। এই লাইভ স্টোরিটা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।